বিশিষ্ট সাহিত্যিক হুমায়ুন আহমেদের একটা উপন্যাস ছিল, নাম আয়নাঘর। তো সেখানে আয়নাঘরের বর্ণনা দেওয়া হয়েছিল। সে ঘরে নাকি জানালা নেই, আলো ঢোকে না, আলো নিয়ে সে ঘরে ঢুকতে হয়, আর সেই আলোয় আলোকিত হয় ঘর, সুন্দর হয়ে ওঠে আয়নাঘর। স্বপ্নের এই আয়নাঘরের ছবি বাংলাদেশের মানুষের মনে কতটা আঁকা রয়েছে বলা মুশকিল, কারণ আয়নাঘর শব্দটা বলতে বা শুনতে গেলেও তাদের অনেকের মনে ভয়ে বাসা বাঁধে, ঘৃণা হয়। বাংলাদেশের সবচেয়ে চর্চিত, ঘৃণিত, ভয় মিশ্রিত, কলঙ্কিত শব্দের নামই হলো আয়নাঘর। বাংলাদেশের সাম্প্রতিক গণবিক্ষোভ এবং তার জেরে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই বিশেষ শব্দ সমাজ মাধ্যম থেকে সংবাদ মাধ্যমে ঘুরতে শুরু করেছে। আয়নাঘর কি? এই আয়নাঘর যা নাকি হাসিনা সরকারের পতনের অন্যতম কারণ, যে আয়নাঘরের হদিশ নাকি কেউ জানেন না, অথচ মানেন আছে আয়নাঘর। আয়নাঘর যেখানে সরকার বিরোধীদের বছরের পর বছর গুম করে রেখে দেওয়া হয়, নাৎসি ক্যাম্পের মতো নাকি যেখানে অত্যাচার চালানো হয়, যেখান থেকে নাকি কেউ ফেরেন না, ফিরলেও নাকি তারা সারা জীবনে আর কখনো আয়নাঘরের নাম মুখেও আনেন না। কোথায় সেই আয়নাঘর? কি হয় সেখানে? বাংলাদেশের মানবাধিকার সংস্থার খবর অনুযায়ী 2009 সাল থেকে 2021 সাল পর্যন্ত মোট 605 জন গুম হয়েছেন। এমনকি সেনাবাহিনীর লোকজনও রয়েছেন এই তালিকায়। এদের অনেকে ফিরলেও তারা প্রকাশ্যে কিছু বলেননি, দু একজন খানিকটা বলেছেন। এদেরই একজনের দাবি, তাকে আচমকাই টুপি পরিয়ে মাইক্রো বাসে তুলে নিয়ে যাওয়া হয়, পরে জানানো হয় তাকে রাখা হবে আয়নাঘরে। আর একজন বাংলাদেশ সেনাবাহিনীরই, একসময় তিনি বীরত্বের জন্য সম্মান পেয়েছিলেন, তাকেও রাষ্ট্রবিরোধী কাজের অভিযোগে গুম করে দেওয়া হয়েছিল, রাখা হয়েছিল আয়নাঘরে, যে ঘরে অনেক উপর থেকে চলে একটা কম পাওয়ারের বাল্ব, টানা চলে একটা বিরাট বড় এক্সস্ট ফ্যান, যাতে বাইরের কোনো শব্দ ভিতরে না পৌঁছয়। মাঝে মাঝে মেঝে কেঁপে ওঠে। সেই ঘরে চালানো হয় অত্যাচার, শারীরিক, মানসিক, অসহনীয় অত্যাচার, অনেকটা যেন নাৎসিদের কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো। শারীরিকভাবে, মানসিকভাবে তাদের এতটাই ভেঙে দেওয়া হতো যাতে তারা বেরিয়ে গিয়ে এই গুমঘর নিয়ে কাউকে কিছু বলতে না পারেন। বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে, আয়নাঘর আসলে আওয়ামী লীগের আমলে ডাইরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স পরিচালিত এক গোপন বন্দিশালা, যার জন্ম শেখ হাসিনার আমলেই। মূলত সরকার বিরোধী চক্রান্তের সন্দেহভাজনদের আটকে রাখা হতো এখানে। 5, 8 বা কখনো 10 বছর ধরে সেখানে বন্দি থাকতে হতো বিনা বিচারে। কাদের রাখা হতো? হাসিনা শাসনে অনেকেই আচমকা নিরুদ্দেশ হয়ে যেতেন। তারা নাকি প্রত্যেকেই আওয়ামী সরকারের বিরোধিতা করেছিলেন এবং প্রকাশ্যে হাসিনার সমালোচনা করেছিলেন। ঠিক যেভাবে নাৎসি জামানায় জার্মানিতে বিরোধী পক্ষকে কনসেন্ট্রেশন ক্যাম্পে আটকে রাখা হতো, সেই স্টাইলেই নাকি বানানো হয়েছিল আয়নাঘর। বিভিন্ন মানবাধিকার সংগঠনের দাবি, চরমপন্থী বা সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করে বহু মানুষকে আয়নাঘরে বন্দি করে রাখা হতো, যাদের মধ্যে কিছু মানুষকে পরে মুক্তি দেওয়া হয়। বেশ কিছু মানুষকে সেনাবাহিনী হত্যা করে, খুব কমজনকেই বিচারের জন্য আদালতে তোলা হয়। 2022 সালে সুইডেনের এক সংবাদ মাধ্যম নেত্রা নিউজ প্রথম দাবি করে আয়নাঘর নামে এক গোপন কারাগারে আকস্মিকভাবে নিখোঁজ হয়ে যাওয়া মানুষদের আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। আর ওই সংবাদ সংস্থার আরও দাবি, বাংলাদেশের কাউন্টার টেররিজম ইন্টেলিজেন্স ব্যুরো এবং ডিজিএফআই আয়নাঘরের দায়িত্বে রয়েছে। কিন্তু কোথায় আয়নাঘর? সরকারি হিসেব বলছে শুধু ঢাকাতেই নাকি 23টি কারাগার আছে। এর মধ্যে কোথায় আছে সেই গুমঘর? যারা বেরিয়ে আসতে পেরেছেন তাদের সঙ্গে বিভিন্ন সমাজসেবী সংস্থা বারবার কথা বলে এটুকু বুঝেছেন, ঢাকা ক্যান্টনমেন্টের কাছেই কোনো বিল্ডিংয়ে হয়তো রয়ে গিয়েছে আয়নাঘর, এমনভাবে বানানো যে চট করে বোঝা যাবে না। এক্সস্ট ফ্যানের শব্দে, বাইরের কোনো শব্দ থেকে এলাকাটা কোথায় তা জানার সুযোগও নেই। কিন্তু বন্দিরা মাঝে মধ্যে কম্পন অনুভব করতেন, মানে আশপাশে কোথাও বিমানবন্দর বা বিমান ঘাঁটি রয়েছে। বাইরে থেকে নাকি বাড়িটির অস্তিত্বই পাওয়া যায় না, চট দিয়ে ঢাকা থাকে, আর ভিতরে চলে নারকীয় অত্যাচার, আওয়াজ চাপা দিতে বড় বড় এক্সস্ট ফ্যান। মোটামুটি আয়নাঘরের এটুকু বিবরণেই শিউরে উঠছেন। তাহলে ভাবুন কি ভয়ানক অত্যাচারের কাহিনী লুকিয়ে আছে ওই সুন্দর নামের পিছনে।
আয়নাঘর সম্পর্কে যতটুকু জানা গিয়েছে তাতেই মানুষের ক্ষোভ আরও বেড়েছে। যে ক্ষোভের আঁচে পুড়েছে শেখ হাসিনার ঘর, গণভবন। বাংলাদেশে ক্ষোভের অলক্ষ্যে মিথ হয়ে রয়ে গিয়েছে আয়নাঘর।